প্যালেসের ন্যায় লাইট গোল্ডেন থিমে সাজানো হয়েছে পুরো কৃতিকুঞ্জ। সকাল সকাল ভৃত্যরা কাজে লেগে পড়েছে। গেট থেকে শুরু করে ব্যাকইয়ার্ড পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে সৌন্দর্যে কৃত্রিম ছোঁয়া পড়েনি। চারিদিক গোল্ডেন ফেরি লাইট আর হ্যাজাকের আলোয় ঝিকমিক করছে। গায়ে হলুদের অনুষ্ঠানের কোনো ড্রেস কোড থিম না থাকলেও বিয়েতে বর কনের সঙ্গে মিলিয়ে ড্রেস কোড থিম দেওয়া হয়েছে বেবি পিঙ্ক কালারের যে কোনো দেশীয় পোশাক। অতিথিদের বহুলাংশই রাতে আসবেন, তবে সন্ধ্যা নাগাদই বাড়িতে মানুষের কলরব শুরু হয়ে গিয়েছে। বিয়ে বাড়ির স্বাদ আস্বাদনে সবাই ব্যস্ত, সেই সাথে হাতে হাতে কোমল পানীয় তো আছেই। সায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন ওরা একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। একই রঙের বিভিন্ন কারুকার্যের জাঁকজমক পোশাকে বিয়ে বাড়ির সবার নজর কাড়তে সক্ষম ওরা কজন। সবাইকে বলে দেওয়া হয়েছে তারা কৃতিকুঞ্জের ছোট সাহেবের বেলত ফেরত বন্ধু বান্ধব। এক কথায় আজকের অতিথিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ তারাই। এছাড়াও মামির বাড়ির সবাই এসেছে আজ, এমনকি রেজাও। আজ রেজাকে বেশ হাসি খুশি লাগছে, চোখে মুখে গভীরতা, কপটতা কোনো কিছু লেশ মাত্র নেই ওর। রূপা আজ শাড়ি পরেছে আর মোকলেস চাচা পাঞ্জাবি। বিয়ে উপলক্ষে ওদের জন্য আলাদাভাবে এই উপহারগুলো পাঠিয়েছে কৃতিক নিজেই। মোকলেস চাচা কিছুটা হাসি খুশি থাকলেও রূপার চোখ মুখ থমথমে, সমগ্র মুখশ্রীতে মলিনতা বিরাজমান। হয়তো এখনো বিয়েটা স্বাভাবিকভাবেই নিতে পারছে না মেয়েটা। অবশ্য নিতে পারার কথাও নয়, তবে যায় আসে না জাহানারার। তিনি চাবির গোছা কোমরে ঝুলিয়ে বেশ খুশিতেই দিব্যি ঘুরে ঘুরে এর ওর সাথে গল্প করে বেড়াচ্ছেন। সন্ধ্যা নাগাদ তিথি এসেছে, নিজেকে দামি দামি শাড়ি গহনায় মুড়িয়ে, পটের বিবি সেজে। সাথে তার ভেলোভেট হাজবেন্ড খন্দকার সাহেবও আছেন। বড় বড় ভিআইপি গেস্টরা এখনো উপস্থিত, হয়তো সময়ের সাথে সাথে তারাও চলে আসবেন। যে সকল টুকটাক ভিআইপি অতিথিরা উপস্থিত হয়েছেন তাদেরকেই আপাতত সময় দিচ্ছেন আজমির শেখ। বেশ কয়েকজন অফিস ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময় করায় তিনি যখন ব্যস্ত, ঠিক সেই সময় হুট করেই একজন প্রতিবেশী এসে তাদের কথার মাঝখানে ঢুকে কিছুটা উৎসুক হয়ে আজমির শেখকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপা, আপনার ছোট মেয়েটাকে তো দেখলাম না, ওকে দেখার খুব ইচ্ছে জানেন। আমাদের ছেলে আছে, ভালো ইঞ্জিনিয়ারিং পড়ে, যদি বিয়ে দিতেন। মহিলার কথা শেষ করার আগেই আজমির শেখ অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টকে শুধালেন, কৃতিক কোথায়? এখানে নেই তো। আমি চাই না অনুর বিয়েতে কোনো রূপ ঝামেলা ঝাঁটি হোক। আজমির শেখের এহেন অগ্রাহ্য ভঙ্গিমায় মহিলাটি হতবাক, অপমানও বোধ করলেন কিছুটা। মনে মনে ভাবলেন তিনি কি জিজ্ঞেস করলেন আর আজমির শেখ কেমন বিরূপ প্রতিক্রিয়া করলো। এবার কেমন আতিথেয়তা, আজীব। নীলিমা সেজে গুজে এসে মাত্রই ওরু রুমে প্রবেশ করলো। দরজা খোলাই ছিল, খাটের উপর বসে লেজ নাড়ছে ডোরা। ওকে একটা সুন্দর বারবি টেস পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। নীলিমা রুমে এসে প্রথমে ডোরাকে একটু আদর করে ওরুর দিকে চাইলো। ওরু এখনো কানে টানা ঝুমকো পরা নিয়ে বেশ কসরত করে যাচ্ছে। নীলিমা এগিয়ে গিয়ে অরুর হাত থেকে দুলটা নিয়ে ওকে পরিয়ে দিতে দিতে ওর প্রশংসা করে বলল, তো সুন্দর লাগছে রে আরু, এই লম্বা চুলগুলো, ইস কি সুন্দর, কারো নজর না লাগুক। তারপর একটু দুষ্টুমি করে বলল, অবশ্য যার নজর লাগার সে অলরেডি লাগিয়ে দিয়েছে। অরু মৃদু হেসে নীলিমাকে অভিবাদন জানিয়ে বলল, তোকে বুঝি কম সুন্দর লাগছে? হবু দুলাভাই তোর রূপের আগুনে ঝলসে গেল বলে। যাক, ঝলসে বারবিকিউ হয়ে যাক, তাতে আমার কি। কথাটা বলে নীলিমা এক ফালি মুচকি হাসি ফেরত দেয়। অনেকক্ষণ ভাবুক হয়ে অরুকে শুধায়, হ্যাঁ রে, নিজের সবাইকে তো দেখ, কিন্তু তোর বর মহেশ্বরকে তো দেখলাম না, সে কোথায়? প্রত্যুত্তরে অরু ঠোঁট উল্টে কিছুটা অন্যমনস্ক হয়ে বলে, উনি তো সকালবেলায় অফিসে গিয়েছে, কি দরকারি কাজ আছে বলে বলেছিল, তো সন্ধ্যার আগেই ফিরে আসবে। কি জানি এখনো আসলো না কেন। নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম, কিন্তু অনু আপা কোথায় বলতো? অরু ঘুরে দাঁড়িয়ে ডোরাকে কোলে তুলে নিয়ে বলে, আপাকে তো সেই বিকেলবেলায় মেয়েরা সাজাতে বসেছিল, তারপর তো আর বেরই হলো না। চল গিয়ে দেখে আসি। তাছাড়া এমনিতেও আপা সেই সকাল থেকে কান্নাকাটি করছে, আমি সামনে গেলে আমারও কেমন যেন কান্না পেয়ে যাচ্ছে। নীলিমা ওর সাথে আর মন খারাপে নদীতে জোয়ারে দিল না, উল্টে স্বাভাবিক কণ্ঠে বলল, চল গিয়ে দেখে আসি। আপাকে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে, বরযাত্রী এলো বলে।
নীলিমা আর অরু করিডোর পেরিয়ে অনু রুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলো অনু। অকস্মাৎ বেরিয়ে আসায় ওরা তিনজন ধাক্কা খেতে খেতে সামলেও নিল। অনুর পরনে ভারী বিয়ের সাজ, বেবি পিঙ্ক কালারের ভারী লেহেঙ্গাটা দু হাতে ধরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে অনু। সাজানো গোছানোর প্রতিমার মতো মুখটায় ভর করেছে অযাচিত আতঙ্ক। তীব্র শ্বাস প্রশ্বাসের তালে তালে হাবরের ওঠানামা করছে ওর বুক। অনুকে এমন বিভ্রান্ত চেহারায় দেখে ভাঁজ পড়ল অরুর কপালেও। নীলিমাও আশ্চর্য বনে গিয়ে শুধালো, কি হয়েছে অনু আপা, তুমি ঠিক আছো? নীলিমার কথার জবাব দেয় না অনু, উল্টো শুষ্ক ঢোক গিলে অরুকে জিজ্ঞেস করে। ওরও মা কোথায়? অরু ঠোঁট নাড়িয়ে কিছু জবাব দিতে যাবে, তখনই পেছন থেকে কথা ছড়ে ফের। কি প্রয়োজন? বরযাত্রী এসে পড়েছে, তোমাকে নিচে যেতে হবে। অনু ওদের দুজনকে পাশ কাটিয়ে এগিয়ে এসে আজমেরি শেখের দু বাহু ধরে গলা খাঁদে নামিয়ে কাপা কণ্ঠে বলল, মা, আমার মনে হলো আমি ওই লোকটাকে দেখেছি, জানলা দিয়ে দেখেছি। অতিথিদের মাঝে দিব্যি দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। হুট করে দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে। আর আজমেরি শেখ মেয়েকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, অযথা কথা রাখো অনু। এমন একটা শুভ দিনে একটা শয়তানের কথা মুখে আনলে গোড়াক কেলে। তাছাড়া পুরো বাড়ি বডিগার্ড দ্বারা সুরক্ষিত। সন্দেহভাজন কেউ এলে নিশ্চয়ই আমাকে ইনফর্ম করা হতো। শুধু শুধু এসব ভেবে নিজের স্পেশাল দিনটাকে মাটি করো না তো। আমি আসছি, নিচে অতিথিদের অপেক্ষা করছে। আজমেরি শেখ সামনে কয়েক কদম পা বাড়িয়ে ফের ঘুরে তাকিয়ে অরু আর নীলিমাকে উদ্দেশ্য করে বলল, অনুকে নিয়ে জলদি এসো। প্রত্যয় বসে আছে ফুল সজ্জিত স্টেজে, চারিদিকে বিয়ে বাড়ি আমেজ। অতিথিরা সবাই কনেকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। অমিত হাজির, তাকে কিঞ্চিত ক্লান্ত দেখালেও মুখে লেগে আছে এক চিলতে প্রাণোচ্ছল হাসি। কালকে সবাই নাচ গান করলেও আজকে কেমন মন মরা হয়ে বসে আছে কৃতিকের বন্ধু মহল। বউ সাজে কনেকে দেখাচ্ছে ও দ্বিগুণ আগ্রহ নিয়ে সামনের দিকে উকিঝুঁকি দিচ্ছে সায়র, হয়তোবা প্রিয় মানবীকে এক ঝলক দেখার উদ্দেশ্যে। তার রাগিনীর চাহনিতে আরও একবার ভস্ম হতে প্রাণে বেঁচে যেতে। সায়র নিজেও বুঝতে পারছে না এইটুকু হাঁটুর বয়সী মেয়েটার সাথে মজার ছলেও ঝগড়া করতে করতে কখন যেন তীরের ফলার মতোই হুট করে মনে গেঁথে গেল পুরান ঢাকার এই শ্যামলতা রাগিনী। এখন তো আর আমেরিকা ফিরে গিয়েও শান্তি নেই। বারবার মনে হবে রাগিনীটা থাকলে ভালো হতো, একটু ঝগড়া করে সময়টা কাটানো যেত। সবার মাঝ থেকেও শুধুমাত্র নীলিমাকে দেখতে চাইছে সায়রের তৃষ্ণার্ত ব্যাকুল দুচোখ। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এলো। সকল জল্পনা কল্পনা শেষে স্টেজের দিকে পা বাড়ালো আজকের মোক্ষম চরিত্র। সবার দৃষ্টি যার দিকে নিক্ষিপ্ত। আজকে অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর রমণীটি প্রত্যয়ের হবু স্ত্রী, ওর মনের রানী, ওর হৃদয় হরণী মিসেস অনন্যা এহসান। অরু আর নীলিমা সাথেই ছিল অনু, সেই সাথে আরও ছিল প্রত্যয়ের বোন আর আত্মীয় স্বজনরাও। অনু ধীর পায়ে লেহেঙ্গার সামনে প্রত্যয়ের নিকট এগিয়ে আসছে। ফিনফিনে দোপাট্টা দিয়ে মাথায় এক হাত ঘুমটা টানা, তার আড়াল থেকেই অপার সৌন্দর্য ঠিকরে পড়ছে মেয়েটার। প্রত্যয় দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। অনুর এক একটা পদধ্বনি যেন প্রত্যয়ের বুকে আনন্দ আর উত্তেজনার ঝড় বইয়ে দিতে সক্ষম। অবশেষে প্রত্যয়ের ঝোড়ো হাওয়া মনটা ইলশে গুড়ি বৃষ্টি নামিয়ে স্টেজে উঠে আসে অনু। প্রত্যয় নিজের এক হাত বাড়িয়ে তাকে সাদরে আমন্ত্রণ জানায়। অনুও তা গ্রহণ করে এগিয়ে গিয়ে প্রত্যয়ের পাশেই রাজকীয় ডিভানে বসে পড়ে। যদিও বা ওদের দুজনের মাঝে ফুলের এক বিস্তার পর্দা ঝুলানো, কেবল 3 কবুলের পরই তা তোলা হবে। আর বর তখনই বউয়ের মুখ দেখবে, তার সত্যিকারের বউয়ের মুখ। ক্যাটারিং এর এদিকে সুস্বাদু খাবারের গন্ধে মহা করছে চারিপাশ। ওদিকে এই মুহূর্তে কনের মুখ দেখা নিয়ে বরের বাড়ির সবাই ব্যস্ত। আর এদিকে বরের এক পায়ের জুতোটা আঁচলের তলায় লুকিয়ে চোরের মতো চারিপাশে উকিঝুঁকি দিচ্ছে নীলিমা। নীলিমা এক কোণে দাঁড়িয়ে অনবরত দাঁত দিয়ে নখ কাটছিল। তখনই হুট করে কে যেন নিঃশব্দে কাঁধে হাত রাখলো। অকস্মাৎ ঘটনায় চকিতে লাফিয়ে উঠে পেছন থেকে চোখ ঘোরালো নীলিমা। দেখতে পেল ওর দিকে সন্দেহান দৃষ্টিতে চেয়ে আছে সায়র। সায়রকে দেখা মাত্র নীলিমা ঝাঁঝিয়ে উঠে তৎক্ষণাৎ দাঁত খিচিয়ে বলে, এইখানে কি চাই?
সায়ন নিজের গ্রীবাটা আরেকটু সামনে বাড়িয়ে নীলিমার ডাগর ডাগর চোখের পাতায় সন্ধিহান চোখ দুটো রেখে শুধালো। কাউকে খুঁজছো? নীলিমা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, জি না, আর খুঁজলেও আপনাকে খুঁজিনি, জানতো আজাইরা। নীলিমার কথা গায়ে মাখল না সায়ন। মেয়েরা এমন একটু ঝাঁঝিয়ে কথা বলে, ওতে বেশ কিছু অসুবিধা নেই। অমর তো কত শুনেছে, থাপ্পড় খেতে খেতে ওর গালটা বোধহয় বেঁকিয়ে গিয়েছে। তবুও তো শেষমেশ এলিসাকেই পেয়ে গেল। নীলিমা আর যাই হোক থাপ্পড় মারার সাহস নিশ্চয়ই দেখাবে না। কখনোই না। জায়গাটা সরু, এদিক দিয়ে ক্যাটারিং এর লোকজন আসা যাওয়া করছে হরদম। নীলিমা সেখানেই ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, সেই সাথে সায়রও। নীলিমা চুপচাপ শান্ত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে দেখে সায়রোর কানের কাছে মুখ নিয়ে নরম স্বরে শুধালো, এই মেয়ে আমেরিকা যাবে আমার সাথে? নীলিমা নিজ ভ্রুযুগল কুঞ্চিত করে বলল, কি? সায়র ফের আওড়ালো, বলেছি আমার সাথে নিয়ে যাব তোমায়, নয়তো এত রাগ কাকে দেখাবে তুমি? হ্যাঁ, তুমি তো রীতিমতো আমাকে মিস করবে। দেখা যাবে আমার উপর রাগ ঝাড়তে না পেরে তোমার বদ হজম হয়ে গেল, তারপর বমি, তারপর ডিসেন্ট্রি। কথাটুকু শেষ করে চকিতে দাঁত দিয়ে জিভ কাটল সায়র। পরেক্ষণেই এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে মুখমণ্ডলে কৃত্রিম গভীরতার ভাব টেনে বলল, নো ওয়ে, আমি কারোর জন্য ডিসেন্ট্রি হবে সেটা তো হতে পারে না। পুরো আমেরিকা জানে আমি ভারী সদয় হৃদয়ের মানুষ, তাহলে এত নির্দয় কাজটা কি করে করব আমি? কিছুতেই না। তোমাকে এত ঘোর ডিসেন্ট্রি আশঙ্কার মধ্যে রেখে আমি কখনোই ও দেশে গিয়ে শান্তি পাবো না রাগিনী। তার চেয়ে বরং তুমি আমার সাথে। সায়র টেপ রেকর্ডারের মতো এক নাগারে কথা বলছে তো বলছে, থামাথামির নাম নিচ্ছে না। এই পর্যায়ে এসে ওকে মাঝপথে থামিয়ে দিল নীলিমা। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেই কটমটিয়ে বলল, চুপ করবেন আপনি? তখন থেকে ডিস্টেন্ট বলে আমার পেট খারাপ করে দিলেন। বলি, এসব বলতে আপনার মুখে বাধে না একটু? সায়র বলতে চাইলো, ডিসেন্ট্রি একটা প্রাকৃতিক সমস্যা, সেটা আবার মুখে বাধার কি আছে? তবে কথা এগোতে পারল না আর। তার আগেই ক্যাটারিং এর লোকের ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে আচমকাই পা ফসকে উল্টে পড়ল নীলিমার শরীরের উপর। অসাবধানতায় ওর হাতটা গিয়ে ঠেকলো নীলিমার মেদহীন লতানো উন্মুক্ত কোমরের ভাঁজে। নীলিমা সায়রকে সামলালো ঠিকই, কিন্তু পরেক্ষণেই চরম সাহসিকতা জিদের বহিঃপ্রকাশ ঘটিয়েই সায়রের গালে ঠাটিয়ে চর বসালো ও। আচমকাই চর খেয়ে সায়র অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো নীলিমার পানে, কিন্তু তার চেয়েও বেশি অঙ্গার দেখা দিল নীলিমার চোখ মুখে। এক পর্যায়ে সায়রের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে কেঁদে উঠল নীলিমা। কিছু মানুষ আছে রাগ দেখাতে গিয়ে কান্না পেয়ে যায়, নীলিমা বোধহয় ওই ক্যাটাগরিতেই পড়ে। নীলিমা কাঁদছে দেখে চোখ মুখ কিছুটা স্থির হলো সায়রের। চারিদিকে চোখ বুলিয়ে নরম কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কাঁদছো কেন? কি হয়েছে? আই এম সরি, এটা ইচ্ছে করে হয়নি। আমি ইচ্ছে করে তোমার ওখানে। সায়রের কথা না শুনেই মাঝপথে চোখ মুছতে মুছতে গট গট পায়ে ওখান থেকে চলে গেল নীলিমা। নীলিমা চলে যেতেই কোথা থেকে যেন অরু এসে চারিদিকে উকিঝুঁকি দিয়ে বলে ওঠে, আরে জুতোটা তো এখানেই পড়ে আছে, তাহলে নীলিমা কাঁদতে কাঁদতে ওদিকে কোথায় যাচ্ছে? সায়র তখনও সেখানেই দাঁড়িয়ে এক ধানে নীলিমার যাওয়ার পানে তাকিয়েছিল। অরু জুতোটা হাতে দিয়ে সায়রের দিকে তাকিয়ে অসহায় সুরে বলল, আর বলবেন না ভাইয়া, বিয়ে ঠিক হওয়ার পর থেকে মেয়েটা শুধু শুধু কাঁদে, আশ্চর্য। অরুর কথা যেন আকাশ থেকে পড়ল সায়র। তৎক্ষণাৎ চোখ বড় বড় করে শুধালো, কি বলে তুমি? নীলিমার বিয়ে ঠিক হয়েছে? কবে, কোথায়, কখন? অরু ঠোঁট উল্টে ভাবলেশীন কণ্ঠে জানালো, এই তো আপার বিয়ের 2-3 দিন পরেই আকদ হবে, পরবর্তীতে পড়াশোনা শেষ হলে তুলে দেওয়ার হবে। সায়রের গলাটা ধরে এসেছে। অরুর কথার পাছে ও আর দ্বিতীয় প্রশ্নটা করে উঠতে পারলো না সাহস দেখিয়ে। কেমন যেন পুরো দুনিয়া দুলছে ওর চোখের সামনে। তাই অরু আর দাঁড়ালো না, জুতোটা নিয়ে হেলে দুলে চলে গেল অন্দরমহলের দিকে। অন্দরমহলের ভেতরে প্রবেশ করে সিঁড়ি ছাপিয়ে দোতলার করিডোরে পা রাখতেই থমকে গেল অরু। পা দুটো আটকে রইল সেখানেই। দক্ষিণের বাতাসে দোদুল্যমান জানালার দিকের মোমবাতিগুলো সব নিভে পড়ে আছে। সেখানেই শটান দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ছাড়ছে এক দীর্ঘদেহী পুরুষ। লোকটা উল্টো হয়ে দাঁড়িয়েছে, তবে অরুর তাকে চিনতে অসুবিধে হলো না খুব একটা। তাই বেশি চিন্তা না করেই সহসা এগিয়ে গিয়ে পেছনের থেকে লোকটাকে ডেকে উঠল অরু। অমিত ভাই। অমিতের বন্ধুসুলভ আচরণে বরাবরই বিমোহিত অরু। কখনোই এমন কোনো ঘটনা কিংবা আচরণ ওর নজরে পড়েনি যার কারণে অমিতকে এড়িয়ে যেতে
হবে কিংবা ঘৃণ্য নজরে দেখতে হবে। তবুও সেদিনের ঘটনার পর থেকে কৃতিকের ভয়ে বলা চলে অমিতকে এক প্রকার এড়িয়েই চলেছে অরু। কিন্তু আজ তো সে বাড়ি বয়ে এসেছে, তার উপর বহুদিনের অসুস্থতা ছাপিয়ে একটুখানি সুস্থ হয়েছে লোকটা। সেই সুবাদেই অমিতের সাথে নিজ থেকে কথা বলার জন্য এগিয়ে গেল অরু। অমিত ঘুরে তাকালে অরু আন্তরিক হেসে শুধালো, অমিত ভাই এখন ঠিক আছেন? পায়ের অবস্থা কি? অরুর প্রশ্নে এক টুকরো হাসি ঠোঁটের আগায় খেলা করে গেল অমিতেরও। অতপর হেসেই জবাব দিল অমিত, এখন ঠিকঠাক। তোমার কি খবর? নোবেলটা কত দূর এগোলো? অমিতের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ হলো না অরুর। তার আগেই ওর চোখ গেল দমকা হাওয়ায় নিভে যাওয়া মোমবাতিগুলোর দিকে। ও তাড়াহুড়ো করেই অন্য পাশ থেকে আরেকটা জ্বলন্ত মোমবাতি নিয়ে এসে লম্বা চুলগুলোকে কাঁধের এক পাশে রেখে জানালার কাছে আয়েশ করে বসে নতুন উদ্যমে জ্বালাতে শুরু করলো মোমবাতিগুলো। কাঁচা হাতে মোম জ্বালাতে জ্বালাতে অরু খেয়ালই করেনি অমিত এখনো আছে না চলে গিয়েছে। চুল ছড়ানোর দরুন মোমের আলোয় নরম আলোটুকু ঠিকরে পড়েছে অরুর ধবধবে কোমল পৃষ্ঠদেশে। নতুন লেহেঙ্গার এই ব্লাউজের গলাটা বেশ বড়, এতই বড় যে কৃতিকের হলুদ লাগানোর অংশ স্পষ্ট দৃশ্যমান। এরকম অপ্রত্যাশিত অথচ কাঙ্ক্ষিত দৃশ্য দেখেই চোখ আটকে গেল অমিতের। লোভাতুর কামুক চোখ দুটো ঘুরে ফিরে আটকে যাচ্ছে ওই এক জায়গাতেই। অরুর প্রতি খারাপ আগ্রহ, লালসিত কিংবা দোষজড়িত মনোভাব কোনো কালেই ছিল না অমিতের। বরাবরই মনের এক কোণে অরুকে নিজের সহধর্মিনী, নিজের অর্ধাঙ্গিনী বানানোর ক্ষুদ্র প্রয়াস করেছে আড়ালে আবডালে। কিন্তু এই মুহূর্তে নিস্তব্ধ রাতে ওর সভ্য পুরুষ সত্তাটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে ক্রমশ। অমিত নির্লজ্জের মতোই অরুর দিকে তাকিয়ে আছে আর শুষ্ক ঢোক গিলছে বারে বারে। শুধু ভাবছে অরুর ওই নরম তুলতুলে শরীর অবধি পৌঁছাতে গেলে কতটা বাধা অতিক্রম করতে পারে, ঠিক কতটা। অমিত যখন অরুর দিকে তাকিয়ে আবেশিত করে বিমোহিত, সেই ঘোরের মাঝেই হুট করেই কপাল কুঁচকে গেল। অস্ফুটেই অমিত অরুর পিঠের দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, কি লেগে আছে? হলুদ হলুদ? এখানে হলুদ কে লাগালো? অমিতের হাতটা অরুর পিঠে ছুঁই ছুঁই, হয়তোবা মেগা সেন্টিমিটার দূরত্ব এখনো অবশিষ্ট, আবার তার কমও হতে পারে। ঠিক তখনই হুট করেই একদম অকস্মাৎ ঝড়ের গতিতে বাজ পাখির মতো ছোঁ মেরেই ওর হাতের কবজিটা শক্ত করে চেপে ধরল কেউ। আচমকা ঘটনাতে অপ্রস্তুত হয়ে গেল অমিত, সেই সাথে কিছুটা ভয়ও পেল। ভ্রম কেটে যেতেই অরুর থেকে চোখ সরিয়ে হাতের চাপে ওর কবজিটা ভাঙার জন্য উদ্যত হওয়া লোকটাকে দেখার উদ্দেশ্যে সামনে দৃষ্টিপাত করল অমিত। পিঠের উপর অচেনা হাতের আলতো স্পর্শ অনুভব হতেই ভয়ে সিটিয়ে গিয়ে তাড়াহুড়ো করে চুলগুলো পিঠে ছেড়ে দিল অরু। তারপর হক চকিয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই অজানা ভয়ে হৃদয় নেড়ে উঠল ওর। তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল অরু। দেখল ওর সামনেই অমিতের কবজিটা চেপে ধরে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে স্বয়ং কৃতিক। পুরো বাড়ি ভর্তি সকলে বেবি পিঙ্ক থিমের জামা কাপড় পরে থাকলেও কৃতিকের পরনে এখনো ব্ল্যাক স্যুট, এক হাতে কিছু ফাইল রেখে বোঝা যাচ্ছে মাত্রই অফিস থেকে ফিরেছে সে। আর এই মুহূর্তে আগ্নেয়গিরির দাবানলের মতোই হুড়হুড় করে আগুনের লেলিহান জ্বলে উঠছে ওর সর্বগ্র মস্তিষ্ক জুড়ে। কিন্তু কৃতিক সুকৌশলী, যার ফলস্বরূপ নিজের মেজাজটাকে সুকৌশলে সামলালো। কয়েক মুহূর্ত বাদে অমিতের হাতটা আস্তে করে ছেড়ে দিয়ে গভীর অথচ মসৃণ আওয়াজে প্রশ্ন ছুড়ল অমিতকে, কি করছিলে তুমি এখানে? অতিথিরা সব নিচে অপেক্ষা করছে। কৃতিকের কথার পেছনে অমিত আমতা আমতা করে মাথা চুলকে বলল, এই তো সার্ভ করতে এসেছিলাম, তারপর হুট করেই আরুর সাথে দেখা হয়ে গেল, তাই না আরু? অরুর দিকে তাকিয়ে ফিকে হাসল অমিত। পরেক্ষণেই কৃতিকের দিকে তাকিয়ে পুনরায় অমিত বলে, আমি নিচে গিয়ে দেখি কাজী সাহেব এলো কিনা। তোমরাও চলে এসো কেমন? অপ্রস্তুত ভঙ্গিতে কথাটুকু শেষ করে দ্রুত পদধ্বনিতে দোতলা ত্যাগ করে অমিত। অমিত চলে গিয়েছে কি যায়নি, নিজের ঘাড় ফুটিয়ে অরুর সামনে এসে কোনরূপ কথা কিংবা জবাবদিহিতা ছাড়াই ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চর বসালো কৃতিক।
চটটা এত জোরেই ছিল যে অরুর চুলের পাঞ্চ ক্লিপটা ছিটকে পড়লো অদূরে। থাপ্পড়টা খেয়ে গালে হাত দিয়ে কাপা গলায় কাঁইকুই করে অরু বলে, আমি শাট ইউর ফাকিং মাউথ। কৃতিকের রক্তিম চোখ আর কঠোর ধমকে আরেক দফে কেঁপে উঠল অরুর ছোট্ট শরীরটা। এই মুহূর্তে জবাব দেওয়া কিংবা কষ্টে নয়, বরং ভয়ে কাঁপছে অরু। তবে ওর কোনো দোষ নেই, সেটা কৃতিককে বোঝাতে হবে। কিন্তু কৃতিক বুঝল না, উল্টে অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে পড়ল। ওই বাস্টারটা তোর শরীরের দিকে হাত বাড়ানোর সাহস কোথায় পেল? জবাব দে। ওই নোংরা হাতটা আমার জিনিসকে স্পর্শ করেছে। আমি তো তোকে আজ মেরেই ফেলবো অরু। তুই জানতিস আমি কতটা খারাপ, তাহলে কলিজায় এত সাহস কোথা থেকে এলো তোর? How fucking dare you to talk with someone like অমিত? গলা উঁচিয়ে চিৎকার করে উঠল কৃতিক। অরু ব্যথায় জর্জরিত, সেই সাথে ভয়ে তটস্থ। কথা বলার কোনো পরিস্থিতি অবশিষ্ট রাখেনি কৃতিক। তাই উপায়ন্তর না পেয়ে ফোপাতে ফোপাতে চোখের জল ফেলছে মেয়েটা। হৃদয়টা ওর ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত কিনা অমিত এমন একটা কাজ করে বসলো। কৃতিক দমল না, একইভাবে অরুর গলাটা চেপে ধরে বলল, আমি জানি তুই কিছু করিসনি, তুই বুঝতেও পারিসনি এমন কিছু হবে, কিন্তু তুই অন্যায় করেছিস অরু, ঘোর অন্যায় করেছিস। আমি বারণ করা সত্ত্বেও অমিতের সাথে কথা বলে স্পর্ধা দেখিয়েছিস। তোকে আমি কতবার সতর্ক করেছি, আপন ভাই ছাড়া আর কোনো ভাই আদতে ভাই নয় বলিনি? বল, আনসার মি। রাগে আক্ষেপে অরুকে ঝাঁকিয়ে কথাটা জিজ্ঞাসা করলো কৃতিক। অরুর কান্নার আওয়াজ জোরালো হলো। কৃতিক তীব্র রাগে অরুকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে পরনের ব্লেজার ফাইলগুলো করিডোরের মেঝেতেই ছুঁড়ে মারল। পুরো অন্দর মহল খা খা করছে। এদিকে একটা কাক পক্ষীও নেই। বাইরের সবাই আনন্দ উল্লাসের শোরগোলে শোনা যাচ্ছে। হয়তোবা বিয়ে সম্পন্ন হয়েছে। এটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিল কৃতিক। বিয়ে সম্পন্ন হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে অরুকে রুমে আটকে রেখে হাতে একটা হকি স্টিক নিয়ে নিজের সফেদ রঙা শার্টের হাতাটা গুটাতে গুটাতেই নিচে চলে যায় কৃতিক। যাওয়ার আগে অরুকে উদ্দেশ্য করে তীর্যক কণ্ঠে বলল, আমি ফেরার আগ পর্যন্ত এখান থেকে এক পাও নড়লে তোর খবর আছে, এই দেহে প্রাণ থাকবে না। কৃতিক হকি স্টিক সমেত নিচে নেমে এসে সরাসরি প্রত্যয়ের মাকে জিজ্ঞাসা করলো, অমিত কোথায়? প্রত্যয়ের মা বিয়ে বাড়িতে ব্যস্ত সময় পার করছেন, তাই কোনো কিছু খেয়াল না করে তিনি বললেন, ও তো বাবা মাত্রই বেরিয়ে গেল, কি জরুরি কাজ আছে বলো। কৃতিক আর দাঁড়ালো না সেখানে। বড় বড় পা ফেলে বাইক নিয়ে সোজা বেরিয়ে গেল কৃতিক কুঞ্জ থেকে। আর কেউ খেয়াল না করলেও এই পুরো ঘটনা খেয়াল করলো কৃতিকের বন্ধুরা। কৃতিক বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এলিসা তড়িঘড়ি করে বলে উঠল, অর্ণব, শায়রুকে আটকা জলদি, নয়তো যাকে মারতে যাচ্ছে তাকে আজ মেরেই ফেলবে। অর্ণব সায়র আর ঘটনা বোঝার জন্য অপেক্ষা করে না। কোনো কিছু না ভেবেই ওরা বাড়ির গাড়িটা নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে পড়ে কৃতিকের পিছু পিছু। জ্যোৎস্না মাখা রাত। অমিতকে পাওয়ার জন্য খুব বেশি দূর যেতে হলো না কৃতিকের। মহল্লা ছাড়ানোর আগেই অমিতের সাদা টয়োটা গাড়িটা ধরে ফেললো। কৃতিকের চোখে গাড়িটা পড়ার সঙ্গে সঙ্গে কোনো কিছুর আশঙ্কা না করেই একেবারে অমিতের গাড়ির সামনে গিয়ে স্ট্যান্ড করালো বাইক। মাথার হেলমেটটা খুলে বাইকের পেছন থেকে হকি স্টিক নিয়ে গাড়ির জানালার কড়া নাড়তেই জানালার কাঁচ নামালো অমিত। জানালার কাঁচ নামাতেই কৃতিকের থমথমে মুখটা দেখে কিছুটা হতবাক চাহনি নিক্ষেপ করে অমিত বলে ওঠে, কৃতিক তুমি এখানে? গাড়ি থেকে নামো আগে, নামো আগে বলছি। অমিত কিছু না ভেবে ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো। অতঃপর কৃতিকের হাতের হকি স্টিকের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে? কৃতিক জবাব দিল, আই এম সরি অমিত। এরপর আর কোনো কথা নয়, সরাসরি অমিতকে হকি স্টিক দিয়ে আক্রমণ করে বসলো কৃতিক। কয়েক ঘা শক্ত প্রহার শরীরে আঁচড়ে পড়তে কিছুটা টলে পড়লো অমিত। কিন্তু ও নিজেও তো ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়, যথেষ্ট বলবান পুরুষ অমিত। কিছুদিন আগের অ্যাক্সিডেন্টের কারণে শক্তির কিছুটা ক্ষয় হলেও এতটা দুর্বল নয় যে কৃতিকের হকি স্টিকের প্রহারের বিপরীতে তো চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে। এবং সেই শক্তিরই বহিঃপ্রকাশ ঘটালো অমিত। উঠে গিয়ে শক্ত হাতে ঘুষি ছাড়লো কৃতিকের নাক বরাবর। তৎক্ষণাৎ নাক ফেটে রক্ত বেরিয়ে এলো। কৃতিক সেটা আলগোছে মুছে নিয়ে ঠোঁট কামড়ে আঙুলের ইশারায় অমিতকে বলল, গুড জব, জাস্ট হিট মি।
নাহলে তোমাকে মারতে আমার অনুশোচনা হচ্ছে। ইউ ফাকিং সাইকোপাথ। কথাটা আওড়ে ওকে মারতে গিয়েও মারল না অমিত। থেমে গিয়ে উল্টো চিল্লিয়ে উঠে বলল, কেন মারছো তাহলে? কিসের শত্রুতা আমার সাথে তোমার? কৃতিক অমিতকে পুনরায় হকি স্টিক দিয়ে মারতে মারতে বলল, আই এম সরি অমিত, বাট তুমি খুব বড় মিস্টেক করে ফেলেছো। জানতে চাও সেটা কি? অমিতের শরীর ফেটে রক্ত বেরোচ্ছে, তবুও চোখে মুখে একরাশ কৌতূহল নিয়ে কৃতিকের পানে চাইল অমিত। কৃতিক চোখ শক্ত করে বলল, আজ যে মেয়েটার দিকে তুমি নোংরা চোখে চেয়েছিলে, যার শরীরে লালসা করে হাত বাড়িয়েছিলে, ওই মেয়েটা আমার বিয়ে করাবো, আমার সম্পত্তি, আমার হার্টবিট, ইভেন সি ইজ মাই এভরিথিং। বাস্টার্ড। কৃতিকের কথা শুনে চমকে ওঠে অমিত। এই তাহলে কৃতিকের রাগের কারণ। কিন্তু এটা কি করে সম্ভব? অমিতের জানা মতে অরুর মা কৃতিকের সৎ মা, তাহলে সৎ বোন কি করে বউ হয়? ও এমজে, ইটস এ হিউজ ব্লান্ডার। কিন্তু এখন কৃতিক নিশ্চয়ই এত বড় ভুলের জন্য অমিতকে ছেড়ে দেবে না। অমিত চুপচাপ শুষ্ক ঢোক গিলছে দেখে কৃতিক পুনরায় বলে, আগের বার সতর্কবার্তা হিসেবে শুধু গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরেও ক্রমাগত একই ভুল করে গিয়েছো তুমি অমিত। কৃতিকের শেষ কথাটা শোনা মাত্রই অমিত হতবিহ্বল হয়ে পড়ে। মনে মনে ভাবে, আগের বারও অরুর ব্যাপারে কথা না বলে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে হয়েছিল ওকে। আর এখনো নিজের কথা শেষ করে কৃতিক পুনরায় অমিতকে হকি স্টিক দিয়ে প্রহার করতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন ছুটে আসে সায়র আর অর্ণব। দুজন মিলে তাড়াহুড়ো করে ধরে ফেললো হকি স্টিকটা। সেই সাথে সামলাতে ব্যস্ত হয়ে পড়লো উগ্র মেজাজি কৃতিককেও। অন্দরমহল এখন নিস্তব্ধ, কারোর কোনো সাড়া শব্দ নেই। হয়তো এখনো সবাই বাইরে স্টেজের ওখানে বরকনে নিয়ে মেতে আছে, অথচ অরু এখানে একা রুমে বসে বসে হাঁটুতে মুখ গুজে চোখের জল ফেলছে। লম্বা পরিপাটি চুলগুলো এলোমেলো হয়ে আছে, থাপ্পড়ের আঘাতে গালটা জুড়ে যাচ্ছে। মনে হচ্ছে হা করলেও ব্যথায় টনটন করে উঠছে। কৃতিকের মুখের আগে হাত উঠে যায় শরীরে, যা অরুর প্রচন্ড ভয় পায়। ওই জন্যই তো সবসময় ওইসব কাজ এড়িয়ে চলে যেগুলো কৃতিকের অপছন্দ। কিন্তু আজ না চাইতেও সেই একই কাজ করলো। আর অমিত, যে মানুষটাকে অরু চোখ বন্ধ করে বিশ্বাস করলো, ভাইয়ের মতো ভরসা করলো, এমনকি কৃতিকের সাথে পর্যন্ত যাকে নিয়ে তর্ক করলো, সে কিনা এভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করলো। ছি, ভাবলেই ঘিন ঘিন করে উঠছে অরু। কাঁদতে কাঁদতে মাথাটা ধরে এসেছে ওর। একটু ঘুমাতে পারলে ভালো হতো। তার উপর নিচে আপা কি করছে কে জানে। অরুর মস্তিষ্কে প্রবাহমান হাজারো ভাবনার ছেদ ঘটল কৃতিকের আগমনে। কৃতিক রুমে প্রবেশ করতেই ঝকঝকে লাইটের আলোয় অরু দেখলো ওর নাকে মুখে রক্ত লেগে আছে। নিজের স্বামীর এহেন অবস্থা দেখে অরু উদ্বিগ্ন হলো বটে, কিন্তু মুখ ফুটে কিছু জিজ্ঞেস করলো না। তীব্র অভিমানে কৃতিক কোনো কিছুর জিজ্ঞেস করার ফুরসতও দিল না। এগিয়ে এসে অরুর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল রুমের বাইরে। অতঃপর কোলে তুলে সিঁড়ি ভেঙে একেবারে নিচে বিয়ের আসরে। বিয়ের বাড়িতে তখনও ওদের দুজনকে কেউ খুব একটা খেয়াল করেনি। কৃতিক যখন অরুকে টেনে এনে সবার মাঝে দাঁড় করিয়ে ওর সমগ্র মুখমণ্ডলটায় চুমুতে চুমুতে ভিজিয়ে দিতে শুরু করলো, ঠিক তখনই পায়ের তলার মাটি কেঁপে উঠলো উপস্থিত সকলের। ছোট বড় সবাই উপস্থিত এখানে, অথচ সবার মাঝখানে দাঁড়িয়ে দ্য গ্রেট অসভ্য খ্যাত জায়ান্ট কৃতিক চৌধুরী অরুর সমস্ত মুখে টুকরো টুকরো চুমু খেয়ে তবেই থামলো। ওদিকে আজমেরি শেখের লজ্জায় মাথা কাটে যাচ্ছে। অনু প্রত্যয়কে আয়না দেখানো হচ্ছিল এতক্ষণ, কিন্তু এই মুহূর্তে আয়না দেখা বাদ দিয়ে ওরা কৃতিক আর অরুকে দেখায় ব্যতিব্যস্ত হয়ে পড়ল। অরুর অবস্থা মরিমরি, চারিদিকে জোড়া জোড়া কৌতূহলী আর সন্দিহান চোখগুলো এড়াতে নিজের চোখ দুটোই খিচে বন্ধ করে মাথাটা নুয়ে রেখেছে অরু। কৃতিক প্রথমে অরুর আঙুলের ভাঁজে আঙুল ঢোকালো, তারপর শক্ত গলায় বলল, মাথা উঁচু কর অরু, রাইট নাও। চারিপাশে সকলে এখনো কিং কর্তব্য বিমুখ। তা দেখে কৃতিক সবার উদ্দেশ্যে বলে ওঠে, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, ইটস দ্য বিগেস্ট মিস্টেক। কি আমি সবাইকে জানিয়ে শুনিয়ে দুমদাম করে বিয়ে করতে পারিনি, বাট আই এম নট সিঙ্গেল এনিমোর, আই হ্যাভ এ ওয়াইফ। আর এখন এই মুহূর্তে আমি সবাইকে জানাচ্ছি, আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে আমার বিবাহিত স্ত্রী, মিসেস জায়ান্ট কৃতিক চৌধুরী। হ্যাঁ জানি এখনো অনেকের মনে অনেক প্রশ্ন রয়ে গেছে, আমি সেটাও ক্লিয়ার করছি।
আমার স্ত্রী আমার সৎ মায়ের আগের পক্ষের সন্তান, এবং আমি জেনে শুনেই তাকে বিয়ে করেছি। উই আর হ্যাপিলি ম্যারিড নাও। আশা করছি আমাদের সম্পর্ক নিয়ে কারোর মাঝে আর কোনো সন্দেহ কিংবা জটিলতা নেই, এখনও আর নাই। যদি থেকে থাকে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ জেকে কখনো সোসাইটির ধার ধারে না। নেভার নেভার এভার। এক নাগাড়ে কথা শেষ করে কলা কিছুটা খাঁদে নামিয়ে কৃতিক পুনরায় বলে, থ্যাংকস ইউর ভ্যালুয়েবল টাইম গাইস। নাও ইউ ক্যান এনজয় দ্য ওয়েডিং পার্টি। শেষ বাক্যটা রীতি টেনে অরুকে এক প্রকার ফেলে রেখেই হনহনিয়ে ভেতরে চলে গেল কৃতিক। আজ বোধহয় আর অরুর উপর থেকে রাগ কমবে না ওর। চন্দ্রদীপ্ত মধ্যরাত, রূপর ঢালার মতোই চাঁদটা তীর্যক রূপলি আলোয় ভুবন ভরিয়ে তুলছে। তারপরেও ঈশান কোণে কয়েক সেকেন্ড অন্তর অন্তর জ্বলে ওঠা বিদ্যুতের ঝলকানি আর চারিদিকে তীব্র হিমেল হাওয়ায় মনে হচ্ছে শেষ রাত্রে বৈশাখী ঝড়ে লন্ধভন্ধ হবে প্রকৃতি। প্রত্যয়দের বাড়িটা কৃতিক কুঞ্জের তুলনায় কুড়ে ঘরই বলা চলে। ছোট মতো একটা 2 তলা বাড়ি, নিচতলায় বসার ঘর, রান্নাঘর আর অতিথিদের জন্য গেস্ট রুম, আর উপরতলায় প্রত্যয়ের আব্বু আম্মু আর বড় আপুর শোবার ঘর। যদিও বা বড় আপু বেশিরভাগই তার শ্বশুর বাড়িতেই থাকেন। কালে ভদ্রে যখন এ বাড়িতে আসা হয় তখনই কেবল তার রুমে মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। প্রত্যয় নিজেও আমেরিকা থেকে বছর অন্তর ছাড়া দেশে ফেরে না, যার ফলস্বরূপ মুরব্বী দুজন ছাড়া বাড়ি পুরোটাই শূন্য থাকে বলা চলে। প্রত্যয়ের আব্বু আম্মু অমায়িক মানুষ। বিয়ের আগে শ্বশুরবাড়ি নিয়ে অনুর মন গহীনে যে অযাচিত আতঙ্করা ঘুরে বেড়াতো, চোখ বুঝলেই শ্বশুরবাড়ি নামক জায়গাটাকে যেন মহাচক্ষুস্থল ঠেকত। সেই সকল ভুল ধারণাকে এক দর্শনেই বিনাশ করেছে প্রত্যয়ের আব্বু আম্মু। আজ এই বাড়িতে পা রাখার পরে অরু আর কৃতিকের বিষয়টা নিয়ে প্রতিবেশী আত্মীয় স্বজনদের মুখ থেকে ইনিয়ে বিনিয়ে কম কথা শুনতে হয়নি অনুর। কিন্তু প্রত্যয়ের আবুর কান অব্দি সেসব কথা পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি তৎক্ষণাৎ প্রতিবাদ করেছেন। নিজের আত্মীয় স্বজন হোক কিংবা শুভাকাঙ্ক্ষী সবার উদ্দেশ্যে গম্ভীর গলায় একটাই কথা বলেছেন, বৌমা, যেহেতু আমার বইয়ের পরিবারটাও আমারই, আর আমার পরিবার নিয়ে যারা কুৎসিত মন্তব্য করার স্পর্ধা দেখাবে তারা কখনোই আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তাছাড়াও ধর্মীয় আইন কানুন বাদ দিয়ে সমাজের কুসংস্কার গা ভাসানোর মানুষ আমি নই। ধর্মের যে সম্পর্কের প্রাধান্য আছে আমার নিকটেও তার যথাযথ সম্মান রয়েছে। দ্বিতীয়বারের বৌমাকে নিয়ে আর কোনো একটাও কথা যাতে না হয় এ বাড়িতে। কথা শেষ করে তিনি তার স্ত্রীকে ডেকে দৃঢ় গলায় আদেশ করে বলেন, প্রত্যয়ের আম্মু, তুমি খেয়াল রেখো বৌমার সম্মানহানি হয় এমন কোনো কথা যাতে দ্বিতীয়বার আমার কানে অবধি না আসে। নতুন শ্বশুর শাশুড়ির কাছ থেকে এতটা প্রাধান্য, এতটা আন্তরিকতা পেয়ে সত্যি তখন গর্বে বুকটা ফুলে ফেঁপে উঠছিল অনুর। বারবার মনে হচ্ছিল প্রত্যয়ের মতো একজন ভদ্র সভ্য শান্ত ছেলে জন্ম দেওয়া কেবল তাদের মতো অমায়িক আর স্বচ্ছ হৃদয়ের মা বাবার দ্বারাই সম্ভব। রুমের কোণে অবস্থিত লম্বাটে পুরনো সেগুন কাঠের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে সন্ধ্যা রাতে সেসব কথাই ভেবে আরো একবার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অনুর চিত্ত চিরে। প্রত্যেক রুমটা একতলা কিংবা দোতলা নয়, বাড়ির একমাত্র ছেলে হিসেবে সম্পূর্ণ আলাদা ডেকোরেশন করে ছিলেকোঠার ঘরটাই প্রত্যয় রুম হিসেবে বরাদ্দ করা। প্রত্যয় যখন দেশে ছিল তখন থেকেই এই ছিলেকোঠার ঘরটা ওর, আর এখন ওদের বিয়ের প্রথম বাসর রাতের আয়োজনও এই ঘরেই করা হচ্ছে। পুরো ঘরটাতে ভুরভুর করে সুঘ্রাণ ছড়াচ্ছে পুরানো খাটে নতুন করে সাজানো তাজা রজনীগন্ধা আর থোকা থোকা গোলাপের আস্তরণ। সাদা চাদরে মোড়ানো বিছানা জুড়ে গোলাপের পাপড়ি ছড়াছড়ি, সেদিকে তাকালেও কেমন অপার স্নিগ্ধতায় ভরে ওঠে মন প্রাণ। পুষ্প সজ্জিত স্নিগ্ধ সেই রুমের এক কোণে দাঁড়িয়ে নির্বিঘ্নে চুলের তোয়ালে চালাচ্ছে এই ঘরের নতুন ঘরণী, প্রত্যয় সদ্য বিয়ে করা নতুন বউ। কেন যেন এই ঘরের আগমন তার নতুন কিছু নয়। সেভাবেই বিয়ের ভারী গহনা পোশাক আশাক ছেড়ে একটা কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়িতেই নিজেকে নতুন বউ রূপে আবিষ্কার করল। ঠান্ডা পানি দিয়ে লম্বা শাওয়ার শেষে সারাদিনে ধকলকে ধুয়ে মুছে সাফ করে একেবারে সতেজ হয়ে বেরিয়েছে অনু। আর এখন এই হালকা শাড়িটা গায়ে চড়িয়ে আরো বেশি আরামদায়ক লাগছে ওর। শাড়ির ব্লাউজটাও ব্যাকলেস, যার দরুন একটু একটু অস্বস্তিও হচ্ছে ওর। এমন একটা আটপৌরে শাড়ির সাথে এমন শরীর উন্মুক্ত ব্লাউজ কে কিনলো ভেবে পায় না ওর। ভাবার মতো সময়ও নষ্ট করে না অবশ্য, তার কারণ ওর মাথায় এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে অন্য একটা প্রশ্ন। বারবার মানুষ পথে
ভেসে আসছে সেই তীক্ষ্ণ কুর ভয়ানক চোখ দুটো। অনুর মনে আছে সেই ছোটবেলা থেকে এই চোখ দুটোকে ভীষণ ভয় পেত, আর এখনো পায়। কিন্তু হঠাৎ করেই এতগুলো বছর পর কোথা থেকে উদয় হলো সেই মানব? কেনই বা ফিরে এলো ওদের শান্তশিষ্ট নিরিবিলি জীবনে? ওদের জীবনে তো মানুষটার কোনো অস্তিত্ব নেই। তাহলে আজকের দিনই কেন এইভাবে দেখা দিল সে? এটা কি কেবলই অনুর মতিভ্রম নাকি অন্য কিছু? অনুর ভাবনার জগতের পর্দা টেনে যায় প্রত্যয়ের আগমনে। প্রত্যয় একটু অন্যমনস্ক হয়েই রুমে প্রবেশ করে। আত্মীয় স্বজনদের অধিকাংশই কর্মজীবী হওয়াতে যে যার মতোই ফিরে গিয়েছে সবাই। বাড়িতে আপাতত আপু আর তার হাজবেন্ড ছাড়া আর তেমন কেউ রয়ে যায়নি। সবাইকে এক এক করে বিদায় দিতে দিতেই রুমে আসতে আসতে এত রাত হয়ে গেল প্রত্যয়ের। তার উপর কৃতিক কল করেছে কয়েক ঘন্টার জন্য হলেও কাল অফিসে যেতে হবে ওকে। শেয়ার হোল্ডারদের সাথে ইম্পর্টেন্ট মিটিং রয়েছে। তার চেয়েও বেশি চিন্তার বিষয় হলো কাল জামাই শাশুড়ি একই সাথে নিজেদের প্রজেক্ট লঞ্চ করবে। কি জানি কি হবে, কি করেই বা এদের দুজনকে হট টেম্পারকে একই সাথে সামলাবেও, চিন্তায় মাথায় ভো ভো করছে প্রত্যয়ের। প্রত্যয় রুমে ঢুকতেই অসম্ভব মিষ্টি সুঘ্রাণে ওর চোখ দুটো আবেশে বন্ধ হয়ে এলো। ফুল মোমবাতি সেই সাথে পরিচিত নারীর গায়ের গন্ধ মিলেমিশে পুরো ঘরটা সৌরভে মগন করছে। অনু সেই গন্ধটা আরও একবার নাক চিরে দীর্ঘ নিঃশ্বাসের সাহায্যে ভেতরে পুরে নিল প্রত্যয়। তবে আজ আর এই সৌরভ ওর নাকে নয়, ওর হৃদয়ে গিয়ে লাগছে। খানিকক্ষণ চোখ বুজে রেখে নিজেকে সামলালো প্রত্যয়। তারপর আস্তে আস্তে ধীরে চোখ খুলতেই দেখলো ওর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সন্দিহান চোখে তাকিয়ে আছে অনু। হাতে তার সেদিনের সেই ছোট্ট বক্সটা। প্রত্যয় বক্সটার দিকে ভ্রুকুঞ্চন করে তাকালে অনু শুধায়, আপনার কি ঘুম পেয়েছে প্রত্যয় সাহেব? চশমাটাও দেখে পড়েননি, ঠিকঠাক দেখছেন তো আমায়? অনুর কথায় এক চিলতে হাসি খেলে গেল প্রত্যয়ের ঠোঁটের আগায়। ও অনুকে আঁকাকোড়া পরখ করে বলল, তোমাকে দেখতে আমার চশমার প্রয়োজন নেই অপরিচিতা। চোখ বন্ধ করলেই সর্বদাই তুমি আমার চোখের পাতায় রাজত্ব করে বেড়াও, আর এখন চোখ খুললেও তুমি। প্রত্যয়ের এসব প্রেম প্রেম কথা ভালোই লাগে অনু, মাঝে মধ্যে লজ্জাও পায় বেশ, কিন্তু এই মুহূর্তে পেল না। উল্টো প্রত্যয়ের কথাকে দুয়ানা প্রশ্রয় না দিয়ে হাত বাড়িয়ে বক্সটা দেখিয়ে সোজা সাপটা জিজ্ঞেস করলো, বিয়ে হয়ে গেছে, আজ প্রথম রাত, তাহলে এবার বলুন কি আছে এতে? আমি আর পারছি না চুপ থাকতে, কৌতূহলে মাথাটা কিলবিল করছে আমার। প্রত্যয় এবারও অনুকে মসৃণ হাসি ফেরত দিয়ে বলে, প্রথম রাতেই স্বামীকে সামাল না করেই উপহার দেখতে চাচ্ছ? ইটস নট ফেয়ার অনু। অনু তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটে, মনে মনে বলে, এই রে, ভুলেই গিয়েছিলাম। পরেক্ষণে শাড়ির আঁচলটা পিঠের উপর দিক দিয়ে টেনে এনে সামান্য নিচু হয়ে সালাম করলো প্রত্যয়কে। তারপর আবারও সেই একই বুলি, এবার বলুন এতে কি আছে? অনুর উন্মুক্ত মসৃণ মোমের মতো পিঠের দিকে চেয়ে প্রত্যয় ঘোর লাগা গলায় বলল, কি পরেছো এটা? সব দেখা যাচ্ছে। অনু বলে, আগে আমার কথার উত্তর দিন, তারপর বলছি। অনুর অবস্থা দেখে মনে হচ্ছে এতে কি আছে না জানা অবধি প্রত্যয়কে এক দ্বন্দ্ব বসতে দেবে না ও। আর প্রত্যয় কিনা এইটুকু সময়ে কত কিছুই না স্বপ্ন দেখে ফেলেছে। সিলি ফিলিংস হয়। প্রত্যয়ের দু চোখে এখনো সেই সব অব্যক্ত নিশাতুর অনুভূতিগুলো ঘুরপাক খাচ্ছে, কিন্তু অনুকে বোঝানো মুশকিল। তাই এবার আর কোনোরূপ কথাই না পেঁচিয়ে বক্সটা খুলে অনুর হাতে ধরিয়ে দিল প্রত্যয়। অনু অবাক চাহনিতে বক্সের ভেতরে উকিঝুঁকি দিচ্ছে। হবে হয়তো কোনো দামি জুয়েলারি কিংবা কোনো হানিমুনের টিকিটস। অনুর জানা মতে বাসরাতে তো স্বামীরা এসবই উপহার দেয়, কিন্তু এখানেও তেমন কিছুই দেখতে না পেয়ে আশাহত হলো অনু। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে প্রত্যয়কে শুধু কই? প্রত্যয় কাভার থেকে টি শার্ট আর ট্রাউজার বের করতে করতে বলল, কি? কেন উপহার? অনুর কালো হয়ে যাওয়া চুপসানো মুখটা দেখে প্রত্যয় অনেকটা কাছে এগিয়ে এসে ওর চিবুক তুলে হিসিয়ে বলে, কই? কি বলেছিলাম আমি? এর মাঝে তোমার স্বপ্ন আছে, আর সেটাই আমার তরফ থেকে তোমার জন্য বাসর রাতের বেস্ট গিফট। অনুভ্রু কুচকে বলল, স্বপ্ন মানে? কেমন স্বপ্ন? প্রত্যয় কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হেসে বক্স থেকে একটা আইডি কার্ড বের করে অনুর গলায় পরিয়ে দিয়ে বলল, এই যে আমার বউ সবচেয়ে বড় স্বপ্ন। এতক্ষণে অনুর টনক নড়েছে, চোখ দুটো ছলছল করছে। ও সেই ছলছলে চোখ নিয়েই প্রথমে প্রত্যয়ের দিকে অবিশ্বাসের চাহনি নিক্ষেপ করলো, অতঃপর কাপা হাতে আইডির কার্ডটা চোখের সামনে তুলে ধরলো, যেখানটায় গুটি গুটি ইংরাজি অক্ষরে অনুর নাম আর ছবি বসানো। অনন্যা শেখ নামের পাশেই ইংরেজির বড় হাতের অক্ষরে পরপর 3টে অক্ষর লেখা, LLB অনার্স।
এত ঝড়ঝাপটা, এত উত্থান পতনে অনু তো ভুলেই গিয়েছিল নতুন করে পড়াশোনাটা শুরু করাটা যে ওর সবচেয়ে বড় স্বপ্ন। মায়ের অসুস্থতায় যা নাই চাইতেও বিসর্জন দিতে হয়েছিল ওকে। মস্ত বড় গেট পেরিয়ে ভার্সিটিতে প্রবেশ করার স্বপ্ন তো অপূর্ণই রয়ে গিয়েছিল ওর। মনের টানাপোড়েন তো আর কম হয়নি এককালে, কিন্তু অনু নিজেকে বুঝিয়েছিল বড় মেয়ে হতে গেলে দায়িত্ব নিতে হয়। বাড়ির বড় সন্তানকে এত নিজের কথা ভাবলে চলে না। তাদের পৃথিবীতে পাঠানোই হয়েছে পরিবারের সকলের সুখ নির্ধারণ করার জন্য। কিন্তু আজ এই মুহূর্তে প্রত্যয় নিজ হাতে অনুর স্বপ্নকে অনুর হাতে ধরে দিল। নতুন করে মনে করিয়ে দিল অনু আর এখন একা নয়। ওর নির্বিঘ্নে মাথা রাখার জন্য একটা কাঁধ রয়েছে, যার নাম প্রত্যয় এহসান। তোমার এখনো অনেকটা পথ অতিক্রম করা বাকি অনু, এগিয়ে যাও। আমি তোমার পাশে আছি। তোমার স্বামী, তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার শুভাকাঙ্ক্ষী সব সময় তোমার পাশে আছে। প্রত্যয়ের কথার এতক্ষণে ভ্রমটা কেটে গেল অনুর। মতিভ্রম থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসার সঙ্গে সঙ্গে প্রত্যয়ের উপর ঝাঁপিয়ে পড়ে ওর গলাটা শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল অনু। কাঁদতে কাঁদতে বলল, এটা কি করছেন আপনি? কি করছেন? এত ভালোবাসা কেন দিচ্ছেন? পাগল হয়ে যাব তো আমি। আপনি আমাকে আজকে যা দিয়েছেন তাই দুনিয়ার কেউ দেয়নি আমাকে, কেউ না। অনু সরল মনে কাঁদতে কাঁদতে কথাগুলো বললেও ওর বলা কথা আর চিৎকার প্রত্যয়ের চক্ষু জড় কাজ। প্রত্যয় তৎক্ষণাৎ চোখ মুখ খিচিয়ে অনুর মুখটা হালকা চেপে ধরে বলল, আরে কি বলছো এসব? নিচের সবাই শুনলে কি ভাববে? আস্তে বলো জান, আস্তে। অনু নিজের নাকের পানিটুকু প্রত্যয়ের এক্সক্লুসিভ শেরওয়ানিতে মুছে নতুন উদ্যমে কাঁদতে কাঁদতে বলল, আসতে বলবো মানে? আমি তো সবাইকে জানিয়ে বলবো আপনি আমাকে কি দিয়েছেন। এটা কজন স্বামী দিতে পারে? এটা কার এমন আত্মা আছে শুনি? কজন স্বামী পারে বিয়ের প্রথম রাতে বউকে এতটা ভালোবাসা দিতে বলুন তো? তারপর আবারও কান্নার আওয়াজ। প্রত্যয়দের ঠিক নিচের রুমটাই ওরা আপু দুলাভাইয়ের রুম। অনুর এমন কান্নাকাটি আর আজাহারি শুনে প্রত্যয় দুলাভাই আপুকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, তোমার ভাইয়ের একটু সংযত হওয়া উচিত ছিল। অন্তরাম্মু, মেয়েটার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে, এত কান্নাকাটি করছে। বিয়ের প্রথম রাতেই এভাবে পশুর মতো আচরণ করে কেউ? স্বামীর কথাকে মুখ বাঁকিয়ে অগ্রাহ্য করে প্রত্যয়ের আপু ঝাঁচিয়ে বলে ওঠে, নিজে কি করেছিলে সেই কথা ভুলে গিয়েছো? এখন আবার আমার ভাইকে দোষারোপ করা হচ্ছে। চুপচাপ ঘুমাও, ওদেরটা ওরা বুঝে নেবে। অনেকক্ষণ হলো রুম থেকে বেরিয়ে ছাদে দাঁড়িয়েছে অনু। প্রত্যয় গিয়েছে ফ্রেশ হতে, তাই অনু একাই দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আপাতত। ঠান্ডা হিমেল হাওয়াটা ঝাপটাটা ওর ক্রন্দনরত মুখমণ্ডলে আছড়ে পড়ছে ক্রমশ। হাওয়ার তালে তালে আধ ভেজে বেসরমের মতো চুলগুলো ইতিউতি উড়ে যাচ্ছে। বাড়ির সামনের আঙিনায় জ্বলতে থাকা মরিচ বাতির রোশনাইটে ছাদটাও আলোকিত। আকাশের উজ্জ্বল হাসি চাঁদখানা এতক্ষণে মেঘের আড়ালে ঢাকা পড়েছে। কালো মেঘের গা থেকে খসে খসে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। বাতাসের তোপে সেই ঝিরিঝিরি বৃষ্টি খুব একটা গায়ে লাগছে না যদিও। বৃষ্টি ঝরা ফুটো আকাশের দিকে তাকিয়ে অনু আজ তৃপ্তির ঠেকুর তুলেছে। ভীষণ তৃপ্তিতে অজানা তারকারাজিদের উদ্দেশ্যে মনটা বারবার চিৎকার দিয়ে বলতে চাইছে, শুনেছ তোমরা? পৃথিবীটা এতটাও খারাপ নয়, শুধু বদলে দেওয়ার জন্য একটা মানুষ প্রয়োজন। এই যা। অনু যখন অদূর আকাশের পানে চেয়ে মনের খুশিতে মন দিয়েই চিৎকার করছিল, ঠিক সেই মুহূর্তে নিজের উন্মুক্ত বাঁকানো কোমরের খাজে শীতল দুটো হাতের স্পর্শে শিরশির করে উঠল অনুর সর্বাঙ্গ। একটু কেঁপে উঠে অনু পেছনে ঘুরবে তার ফুরসত দিল না প্রত্যয়, বরং আরো শক্ত করে ওর কোমরটা চেপে ধরে নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো অনুকে। তারপর ওর কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, তোমার ইমোশনের পাল্লায় পড়ে রাত তো শেষ হয়ে যাচ্ছে ম্যাডাম, এবার একটু ইমোশনটাকে সামলাও। আমি যে বেসামাল। অনু সাদা মনে বলল, রাত তো শেষ হবেই, রাত না শেষ হলে দিনের আলো ফুটবে কি করে শুনি? প্রত্যয় অনুর কাঁধে টুকরো চুমু খেয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, আজকে রাতটা যে আমাদের বহু আকাঙ্ক্ষিত রাত জান, থাক না একটু বেশি সময় ধরে এই আধারটুকু, ক্ষতি কি? অনু নির্বাক। প্রত্যয়ের অবাধ্য স্পর্শে ওর গলা জড়িয়ে আছে। শরীরে তরুণে তরুণে বয়ে যাচ্ছে শিহরণ জাগানো নাম না জানা এক সাইক্লোন।
ও খুব করে চাইছে প্রত্যয়ের হাত দুটোকে স্থির রাখতে, কিন্তু পারছে না। প্রত্যয়ের হাত দুটো অবাধ বিচরণে করছে অনুর সমস্তটা জুড়ে। অনু কোনো মতে ছাদের পাঁচিলটা শক্ত করে দু হাতে খামচে ধরে মাথা নুয়ে রেখেছে। প্রত্যয় দু চোখ বুজে অনুর ঘাড়ে মুখ ডুবিয়ে দিতে এক পর্যায়ে তীব্র সংকোচে ঘুরে দাঁড়িয়ে প্রত্যয়ের বুকেই মুখ লুকালো অনু। প্রত্যয় বোধ হয় আজ এসব লজ্জা টজ্জা পাচ্ছে না, তাই অনুকে খুব একটা আশকারা না দিয়ে ও ঠোঁটের ভাঁজে নিঃসংকোচে নিজের আধিপত্য বিস্তার করলো প্রত্যয়। এরপর সেভাবেই অনুকে কোলে তুলে নিয়ে পায়ে পায়ে এগিয়ে গেল ওদের সাজানো গোছানো চিলেকোঠার ঘরের দিকে। অনু বেশ কসরত করেই প্রত্যয়ের ঠোঁট দুটো থেকে ছাড়া পেয়ে অস্ফুটে শুধালো, কোথাও নিয়ে যাচ্ছেন? প্রত্যয় দ্রুত গতিতে পুনরায় অনুর অধর যুগলে অধর ডুবিয়ে হিস হিসিয়ে জবাব দিল, তোমার লজ্জা ভাঙাতে। শেষ রাতের তীব্র বর্ষণে চারিদিক কর্দমাক্ত। আজকেও আবহাওয়া বেশ শীতল, হয়তোবা এই বর্ষা আবহাওয়াটা এবার বেশ কয়েকদিন দীর্ঘস্থায়ী হবে। স্টেট আমেরিকার মতো দেশ থেকে ফিরে পুরান ঢাকার এই ভাঙাচোরা পিচ ঢালা রাস্তা ধরে হাঁটতেই বেগ পেতে হচ্ছে সায়রের। স্পন্সরশিপ থেকে পাওয়া পায়ের লাল সবুজ ট্যাগ লাগানো গুচ্ছি ব্র্যান্ডের জুতোটাও কাদায় মাখামাখি, যা দেখে এই মুহূর্তে এই কাদায় বসে ঠোঁট ফুলিয়ে কাঁদতে ইচ্ছে করছে সায়রের। চিপাগুলি নিবাসী ওই ঝাঁঝওয়ালা মেয়েটাকে কান ধরে টেনে এনে এসব দেখিয়ে বলতে ইচ্ছে করছে, দেখ রাগিনীর বাচ্চা দেখ, তোর জন্য আমার লেটেস্ট ব্র্যান্ডের জুতোটায় মান ইজ্জত কাদায় ডুবে গড়াগড়ি খাচ্ছে, তবুও রাগ দেখাবে, কথায় কথায় মুখ ঝামটি দিবি। কিসের এত তেজ তোর? এই টুকুনি চুনোপুটির মতো শরীর আবার আমাকে তেজ দেখায়। এক মনে হাঁটতে হাঁটতে কখন যে চিপাগলি নিবাসী সেই রাগিনীর বাড়ির সামনে এসে থামলো তার টেরও পায়নি সায়র নিজেও। যখন গন্তব্য যখন এখানেই, তাহলে জানা অজানা দিয়েই বা কি আসে যায়, সায়রের ও যায় আসে না। ও আজ আর উকি ঝুঁকি দিল না, অনেকটা নিশ্চিন্ত হয়েই হাঁটি হাঁটি পা করে এগিয়ে গিয়ে বাইরের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে গেল নীলিমাদের শ্যাওলা পড়া ছাদে। আজকে আর নীলিমা নাচ করছে না, ঘুঙুর সমেত ছাদে এলেও সেগুলো আপাতত অযতনে ছাদের এক কোনায় মুখ থুবড়ে পড়ে আছে। আর নীলিমা ছাদের পাঁচিলে কোণ দিয়ে ভর করে দুহাতে কপাল ঠেকিয়ে রেখেছে। দেখে মনে হচ্ছে কোনো এক অস্থির ভাবনায় বিফোর হয়ে আছে মেয়েটা। নীলিমা কি নিয়ে ভাবছে তা বোধগম্য হলো না সায়রের, তাই ও পেছন থেকে আচমকা ডেকে উঠে নরম গলায় বলল, নাচবে না আজ আর? আমি দেখতে এলাম। নীলিমা চমকে উঠল না, তড়িঘড়ি করে পেছনে চাইল না। ভাবটা এমন যেন সায়রের উপস্থিতির টের পেয়েছে। বাতাসের সাথে সাথে ভাসমান সায়র গন্ধটা নীলিমা বুঝতে পেরেছে। আদতে তেমন কিছু কিনা কে জানে, তবে নীলিমা আপাতত আস্তে ধীরে ঘুরে তাকিয়ে চোয়ালটা শক্ত করে সায়রকে বলে ওঠে, কি চান? আবার কেন এসেছেন? সায়রের গায়ে লাগলো না নীলিমার চরম তিক্ত কথাগুলো। ওর এতদিনে বোঝা হয়ে গেছে অর্ণব কেন এত নির্লজ্জ। সায়র নিজেও এই মুহূর্তে অর্ণবের পন্থাটাই অবলম্বন করলো। নীলিমার কথাতে ভ্রুক্ষেপ না করে এগিয়ে গিয়ে নীলিমার সামনে দাঁড়িয়ে বুকের বাম পাশে হাত রাখলো। অতঃপর কোনরূপ কপটতা না করেই কাতর কণ্ঠে বলল, কেন যেন সকাল থেকে বুকটা ঝলে যাচ্ছিল, অযথায় দম আটকে আসছিল, চোখ দুটো ও দারুণ তৃষ্ণার্ত। কে যেন বলছিল তোমার দেখা পেলে সব অসুখ এক নিমিষেই সেরে যাবে, তাই সবার অগোচরে তোমার কাছে ছুটে এসেছি নীলিমা, কেউ জানে না আমি এখানে। সায়র নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে এই প্রথম নীলিমার নামটা উচ্চারণ করলো, যা নীলিমাকে অবাক করে দিতে সক্ষম। নীলিমা অবাক হয়ে চট করে সায়রের চোখে চোখ রাখলে সায়র আবারও বলে, চেয়ে দেখো, এখন আমি পুরোপুরি ফিট। আই থিঙ্ক আমার অসুস্থতার মোক্ষম কারণটাই তোমাকে বোধহয় আমার লাগবে। সায়রের কথায় নীলিমার কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল। ও তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে শুধালো, লাগবে মানে? আমি কি জড়বস্তু নাকি? আর তাছাড়া আমার... নীলিমার কথাকে মাঝপথে আটকে দিয়ে সায়র শান্ত চোখে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমি বলেছি লাগবে, তার মানে লাগবে। তুমি আমার ফ্রেন্ডস জোনটাকে যতটা শান্তি আর নিরিবিলি ভাবো, আমরা ততটাও সভ্যর প্রজাতির নই। সবকটার ব্যাকগ্রাউন্ড উত্তপ্ত কয়লার মতোই দগ্ধ। খুব বেশি নড়াচড়া করতে এসো না, পুড়ে যাবে তাহলে। নীলিমা বুঝল না সায়রের কথার আগামাথা, তবে সায়র যে বেশ সাবলীল ভাষায় শান্ত স্বরে ওকে হুমকি দিয়েছে সেটা খুব ভালো মতোই ধরতে পেরেছে ও। এই মুহূর্তে কারোর মুখে রানে, দুজন দুজনারই চোখের দিকে তাকিয়ে নীরবতা পালন করছে ওরা। হয়তোবা দুজন দুজনারই চোখের ভাষা পড়ে ফেলার বৃথা চেষ্টা চালাচ্ছে। তবে ওদের এই দীর্ঘক্ষণ চোকাচুকির অবসান ঘটিয়ে হুট করেই ছাদে চলে আসে নীলিমার আব্বাজান তাইয়েব জামান।
তিনি ভেতরের সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে হাঁপানো সুরে বলেন, আম্মাজান বাজার নিয়ে আইছি রাতে খাওয়ানটা। তিনি বাকশক্তি হারিয়ে ফেললেন যখন দেখলেন অচেনা এক সুদর্শন যুবক তার ছাদে দাঁড়িয়ে তার দিকেই হতবিহ্বল চোখে তাকিয়ে আছে এই মুহূর্তে। তাইব জামান মোটা ফ্রেমের চশমার ফাঁক গলিয়ে শায়রকে আগাগোড়া পরখ করে গম্ভীর গলায় বললেন, এই মিয়া তুমি কেডা? এই মোল্লা তো তোমার আগে দেখি নাই, মাগার চেনা চেনা লাগতেছে। শায়র তাইব জামানের কড়া গলার প্রশ্নে জবাব দেওয়ার আগে নীলিমার দিকে তাকিয়ে অবিশ্বাসের সুরে শুধালো, এই তোমার আব্বাজান? নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়ালে শায়র অবাক হয়ে তাকালো তাইব জামানের দিকে। সবুজ পাঞ্জাবি পরিহিত ছিপছিপে গড়নের লম্বা চওড়া সুঠামদেহী এক সভ্য পুরুষ। চোখে মুখে কিঞ্চিত গাম্ভীর্য আর রাশভারী ভাব থাকলেও এই মোটেও শায়রের ভাবনার ধারে কাছেও নেই। শায়র তো ভেবেছিল নীলিমার আব্বাজান নিশ্চয়ই পেট মোটা, গোফওয়ালা, কুচকুচে কালো দেখতে কোনো পালোয়ানের মতো হবে হয়তো। সে সারাদিন ধরে সাদা লুঙ্গি ধরে ধরে পান চিবোয় আর একে একে ধরে মেরে তক্তা বানিয়ে ছেড়ে দেয়, কিন্তু এই লোকটাকে তো যথেষ্ট ভদ্রলোক মনে হচ্ছে না। মিলল না। শায়র হতাশ, ভারী হতাশ। সেই হতাশা থেকেই শায়র মলিন মুখে অবিশ্বাসের সুরে ঠোঁট উল্টে আবারও একবার প্রশ্ন করলো নীলিমাকে, উনি আসলে তোমার আব্বা তো? শায়রের এমন কথা এবার তেলে বেগুনে জ্বলে উঠল নীলিমা, তেতো গলায় পড়ল, আশ্চর্য, এ আবার কেমন কথা? দেখেছেন আমার আব্বাজান তাও ভুলভাল বকে যাচ্ছেন। ওই মেয়ে আমার লোকে কথা কও তুমি, আমাগো ছাদে কি কাম তোমার? নীলিমার আব্বাজানের প্রশ্নে শায়র একটু গলা খাকারি দিয়ে বলল, ইয়ে মানে আঙ্কেল, পানি খেতে আসছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো। তাইব জামান বুঝতে পারার মতো করে হালকা মাথা নাড়িয়ে বললেন, ও এইটা আগে কইব না? আহো তাহলে নিচে আইসা পানি খাওয়া যাও। এরপর নীলিমাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আম্মাজান মেহমানের পানি দাও। নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে শায়রের দিকে ঘাড় ঘুরিয়ে গলা খাঁদে নামিয়ে বলল, আসুন। নিচে গিয়ে শায়র সবার আগে নীলিমার রুমে প্রবেশ করে। পুরো রুমটা গার্লি জিনিসপত্র দিয়ে ভরা। চারিদিকে চোখ বুলিয়ে শায়র বুঝতে পারে নীলিমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেক, তার চেয়েও বেশি গোছানো আর পরিপাটিও রুম। ছবি আঁকার ক্যানভাসও রয়েছে রুমের এক কোণে, যেখানে সূর্যাস্তের অর্ধেক পেন্টিং এখনো অসম্পন্ন ক্যানভাস দেখে শায়রের বোধগম্য হলো দেয়াল জোড়া পোর্ট্রেটগুলো আরও নীলিমার নিজের হাতেই আঁকা। মেয়েটা আসলেই ট্যালেন্টেড। এই পর্যায়ে এসে নীলিমার সূর্যের সঙ্গে তুলনা করে বসলো শায়র, মনে মনে হাজারটা বাহবা দিয়ে পড়ল, যেমন তেজ তেমন তার গুণ, কিন্তু নীলিমার আম্মা কোথায়? শায়রের মাথায় প্রশ্নটা আসতে রুমে প্রবেশ করে নীলিমা, হাতে ছোট ট্রে, তাতে এক বাটি ক্ষীর আর এক গ্লাস পানি। নীলিমার সামনে এসে দাঁড়ালেই শায়র পানির গ্লাসটা নিতে নিতে বলল, ক্ষীর কে বানিয়েছে? নীলিমা থমথমে মুখে উত্তর দিল, আমি। তৎক্ষণাৎ পানির গ্লাস রেখে ক্ষীরের বাটিতে হাত দিল শায়র। নীলিমা চেয়ে আছে একখানে। শায়র গপা গপ ক্ষীর খেতে খেতে মৃদু হেসে বলল, আমার লাইফের বেস্ট ক্ষীর এটা। এবার নীলিমাও ঠোঁট কামড়ে সামান্য হাসলো, যা শায়রের দৃশ্যগত হওয়ার আগেই আবার উড়ে গেল। শায়র খেতে খেতে আবারও প্রশ্ন করে বলল, আচ্ছা শাশুড়ি আম্মা, না মানে তোমার আম্মা কোথায়? নীলিমা কোনরূপ দুঃখ প্রকাশ না করেই স্বাভাবিকভাবে বলল, মানে আমার ছোট ভাইয়ের জন্মের সময় আমু দুনিয়া ত্যাগ করে, তারপর থেকেই আমি আব্বা আর নয়ন মিলেই আমাদের পরিবার, ওর জন্যই তো আমি দূরে কোথাও। নীলিমা মাঝপথে কি ভেবে যেন থেমে গেল। শায়রকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ বলো। নীলিমা পুনরায় বলতে আরম্ভ করলো, ওই জন্য আব্বা আর ভাইয়াকে ছেড়ে আমি দূরে কোথাও যেতে পারবো না। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে আমার মহলারই, এত কাছাকাছি দেখেই বিয়ের প্রস্তাব আর না করেনি। হয়েছে, থাক, বিয়ের পর এত বাপের বাড়ি নিয়ে ভাবলে হয় না। দরকার পড়লে তোমার 14 গোষ্ঠীকে আমেরিকা নিয়ে যাব। কি? ক্ষীরের বাটিটা ঠাস করে ট্রেতে রেখে কথাগুলো বলল শায়র। অতঃপর ঢক ঢক করে গ্লাসের পানিটুকু শেষ করে উঠে দাঁড়িয়ে নীলিমাকে শুধালো, তোমার আব্বাজান কোথায়? নীলিমা আঙুল উঁচিয়ে বসার ঘরের দিকে দেখিয়ে দিল। শায়র বড় বড় পা ফেলে তাইয়েব জামানের সামনে গিয়ে দাঁড়ায়। তাইয়েব জামান তখন পেপার পড়ায় ভীষণ মনোযোগী। শায়র তার হাত থেকে ছো মেরে পেপারটা টেনে নিয়ে পাশের টি টেবিলে রেখে পায়ে হাত দিয়ে সালাম করতে করতে মনে মনে বলল, খুব শীঘ্রই আপনাকে বড়সড় একটা ঝটকা দিয়ে যাচ্ছি আব্বাজান। আশা করি আল্লাহ আপনার ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করবেন, আমিন।